হঠাৎ করে জলের ঢেউ দেখো যায় না বেড়ে গেল, কেন বেড়ে গেল বুঝতে পারছি না। 3 বিঘা জায়গার উপরে কি আর সংঘাত চলবে, আর এই যা দ্রব্যমূল্যের দাম, এ তো কি বলে ঠ্যাংলারটি তো ব্যাংক পাড়ি যায়। আমি এই মুহূর্তে যুধিষ্ঠির জানার ফেরিঘাটে দাঁড়িয়ে আছে। আমরা এখন যে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, এই ব্রিজের নাম আরডি বাজার ব্রিজ। দেখতে পাচ্ছ ঠিক এরকমই। কিছুক্ষণ আগে পর্যন্ত অনেক ভিড় ছিল, মানে লোকজন দাঁড়িয়েছিল, বাট এখন মোটামুটি খালি আছে বা ফাঁকা আছে। সুন্দরবন অঞ্চলের ম্যাক্সিমাম জায়গাতে আমি গেছি, সেখানকার বিভিন্ন মানুষ আমাকে বলেছে এটা এই লাট, এটা ওই লাট, সেটা সেই লাট। যে লাট শব্দের অর্থ কী বা লাট কেন বলা হয়, তো কাকুর থেকে একটু জেনে নিই যে আপনি লাট বললেন, এই লাট কেন বললেন, লাট শব্দটার মানে কি? আর যদি আমাদের ব্যাখ্যা করতে হয় তাহলে আজ থেকে প্রায় আপনাকে 100 বছর পিছিয়ে যেতে হবে। কি রান্না হচ্ছে কাকিমা? ওই মাছ আছে, মানে কি নদীর মাছ না কেনা মাছ? না, নদীর মাছ। এই দোকানগুলো দেখো জলের ওপরে পিলার দিয়ে তারপরে বানানো, জানি না কতটা মজবুত, ভেঙে ভেঙে যাবে কিনা কদিন পরে। না না, ভয় দেখাচ্ছে না? সত্যি সত্যি চলে আসে। না কুমির আছে। এখানে কুমির আছে? আপনি একা দেখেছেন, অনেকজন থাকলে তখন কুমির ভয় পাবে। ব্রজবল্লভপুর যে বাজারটা ঠিক এমনই। বাড়ির মেয়েরা কেউ আর বাইরে বেরোতে পারবে না। ওই হসপিটালে কোটি কোটি টাকার কারবার হতো, সেগুলোকে ঢাকার জন্য প্রমাণ হসপিটাল ভাঙা হচ্ছে। গুড মর্নিং, তোমাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে কাকদ্বীপ স্টেশনে আছি। যদিও এই স্টেশন তোমাদেরকে এর আগে অনেকবার দেখিয়েছি, তারপরে আবারও আজকের এসেছি। আজ আমি যাচ্ছি, মানে আজ আমার গন্তব্য সুন্দরবনের একেবারে শেষ প্রান্ত বলা যায়, তারপরেই বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল। তো তেমনই একটি দ্বীপে যাচ্ছি, তেমন একটি গ্রামে যাচ্ছি। যেই গ্রামে যাচ্ছি সেই গ্রামটির নাম হচ্ছে গোবিন্দপুর আবাদ। আর যেই দ্বীপে যাচ্ছি ওই দ্বীপের নাম হচ্ছে রাক্ষসখালী। রাক্ষসখালী যদিও সুন্দরবন অঞ্চলে দুটো আছে, তো একটা আছে ছোট, একটা বড়। আর গোবিন্দপুর আবাদ যেই গ্রামটি, যেই দ্বীপে অবস্থিত, আর সেই দ্বীপটি হচ্ছে বড় রাক্ষসখালী। তো প্রায় 2 ঘন্টা জার্নি করে আমি আমার যে স্টেশন, আমার হোম স্টেশন, সেখান থেকে জার্নি করে এসেছি কাকদ্বীপ স্টেশনে। প্রচুর ভিড়, প্রচুর মানুষ এই ট্রেন থেকে নেমেছে। এই ট্রেনে মোটামুটি যত প্যাসেঞ্জার এসছে তার 70-80% এই স্টেশনে নেমে গেছে, কাকদ্বীপ স্টেশনে। আর বাদ বাকি যতটুকু প্যাসেঞ্জার আছে এনাদের গন্তব্য সব নামখানা। তো এর আগে আমি যতবার এই স্টেশনে এসছি নামখানাতে, মোটামুটি 7টার আশেপাশে এসেছিলাম। আজকে দেরি হয়ে গেছে, মানে জাস্ট 3 থেকে 4 মিনিটের জন্য আমার যে ট্রেন ছিল, এর আগের যে ট্রেন ছিল সেই ট্রেনটাকে মিস করেছিলাম। কাকদ্বীপ স্টেশন পাশেই, ঠিক তার পাশেই দেখতে পাচ্ছ প্রচুর টোটো বা ভ্যান এদিকে দাঁড়িয়ে আছে। এখান থেকে কাকদ্বীপ যে ঘাট আছে, ফেরিঘাট, সেদিকে যাওয়ার মানে টোটো পাওয়া যায়। ইভেন আমি যাব বাস স্ট্যান্ডে সবসময় এদিকে এই লাইনটা সম্ভবত। বাস স্ট্যান্ড কে যাবে? বাস স্ট্যান্ড সামনে আমার পাশে এটাই হচ্ছে বাস স্ট্যান্ডে যাওয়ার টোটো লাইন। আর সামনে যে টোটো দেখতে পাচ্ছ ওখান থেকে টোটো ছেড়ে যায় কাকদ্বীপ যে ঘাট আছে, 8 নম্বর লক ঘাট, আর গঙ্গাসাগরের উদ্দেশ্যে। বাস স্ট্যান্ডে চলে এসছি, টোটোতে 3 থেকে 4 মিনিট জার্নি করলাম। আর এই সামনেই হচ্ছে বাস স্ট্যান্ড, সামনে বাস দাঁড়িয়ে আছে। আর এটাও মোটামুটি সমস্ত রকমের গাড়ির যে স্ট্যান্ড, টোটো, ম্যাজিক ভ্যান, নর্মাল ইঞ্জিন ভ্যান, সমস্ত গাড়ির স্ট্যান্ড। আর বাসগুলো দাঁড়ায় এখানে। আর আমি যেহেতু বড় রাক্ষসখালী যাব, তো আমাকে পাথর প্রতিমা হয়ে যেতে হবে। পাথর প্রতিমা বাস আমি এখান থেকে পাবো। আর ওখানে যেতে গেলে আরেকটা যা রুট যা আছে, লক্ষ্মীকান্তপুর নেমে ওখান থেকে রামগঙ্গা হয়ে যাওয়া যায়, বাট রামগঙ্গার সময়টা একটু বেশি লাগে আর গাড়ির সিট পাওয়া যায় না। এখানে মোটামুটি গাড়ির যে ফ্লো আছে, এখান থেকে আধা ঘন্টা পর সম্ভবত পাথর প্রতিমার উদ্দেশ্যে গাড়ি যায়, বা লক্ষ্মীকান্তপুর থেকে রামগঙ্গার উদ্দেশ্যে প্রায় 1 ঘন্টা পর বাস যায়। প্রচুর ভিড়, বসার সিট পাওয়া যায় না। তো আমি আমাদের বাসে উঠে পড়ি, বাসে সিটও আছে, বাস খালি আছে দেখতে পাচ্ছি। ট্রেন থেকে নেমে বাস স্ট্যান্ডে বা বাসে যদি তাড়াতাড়ি আসা যায়
তাহলে কিন্তু বসার সিট পাওয়া যায়, নাহলে কিন্তু বসার সিট পাওয়া যায় না। মিনিট 5-এর মধ্যে কিন্তু বাস পুরো ভর্তি হয়ে যাবে। কেন কি ট্রেন থেকে যারা আসছে এখনও পর্যন্ত পৌঁছায়নি, অনেকে হেঁটেও আসে। আমি যেহেতু টোটোতে এসেছি একটু তাড়াতাড়ি চলে এসেছি। আমাদের বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে সামনে যে মোড়টাতে এসে দেখতে পাচ্ছ, এই মোড়টাকে বলে কাকদ্বীপ চৌমাথা। আমি এইদিকে দেখতে পাচ্ছি আই লাভ কাকদ্বীপ, সামনে স্বামীজির একটা স্ট্যাচু আছে দেখতে পাচ্ছ। ওইদিকে ওই সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, জানি না ব্রিজটা কোথায় যাচ্ছে। আর আমরা যাবো বাঁ দিকে, মানে এদিকে। এখন সময় হয়েছে 8টা 3। দেখি কতক্ষণ লাগে। পাথর প্রতিমা বা রামগঙ্গার দিকে তোমরা যেতে চাও তাহলে অবশ্যই কাকদ্বীপ থেকে এই বাস প্রেফার করো। কেন কি এখান থেকে কিন্তু বাস 10 মিনিট পর যায় পাথর প্রতিমার উদ্দেশ্যে আর কি। আর লক্ষ্মীকান্তপুর থেকে যে গাড়িতে আমি গেছি 1 ঘন্টা পর বাসে বসার জায়গা থাকে না। তো এখানে একটা বাস মিস হলেও 10-15 মিনিট পরে আবার বাস পেয়ে যাবে, এটা একটা ভালো জিনিস। আমরা এখন যে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি এই ব্রিজের নাম আড্ডি বাজার ব্রিজ। দেখতে পাচ্ছ ঠিক এরকমই। ব্রিজের নিচে কিন্তু নদী আছে, ওদিকে দেখতে পাচ্ছ। বছর 10 আগে যখন এই বৃষ্টি হয়নি, মানে ছিল না, তখন কিন্তু এখান থেকে ওই পাথর প্রতিমা বা রামগঙ্গা যেতে গেলে নৌকোতে যেতে হতো। আর নৌকোতে মোটামুটি ঘন্টাখানেকের উপরে সময় লাগবে। তো যাই হোক, এই বৃষ্টি হওয়ার পরে কিন্তু এদিকে লোকের সুবিধা হয়ে যায়। মানে আগে নৌকো করে যেতে হতো, অনেকটা সময় লাগবে। আগে নৌকোতে যেতে হতো বা ভরপুরে যেতে হতো, অনেকটা সময় লাগবে। আর আমাদের বাসের পরিস্থিতি এই মুহূর্তে ঠিক এমনই। কিছুক্ষণ আগে পর্যন্ত অনেক ভিড় ছিল, মানে লোকজন দাঁড়িয়ে ছিল, বাট এখন মোটামুটি খালি আছে বা ফাঁকা আছে। আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। আমরা এই বাসে, পেছনের যে বাস, সেই বাসে করে এলাম। এই বাসে কাকদ্বীপ স্টেশন থেকে এই পাথর প্রতিমা বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে আমাদের সময় নিল 42 মিনিট। রাস্তা খুব বেশি না, 26 কিলোমিটারের আশেপাশে। এই হচ্ছে পাথরের বাস স্ট্যান্ড। আর নর্মালি পাথর প্রতিমা কেউ বলে না, এখানে দেখেছি পাথর বলে। তো এটাই হচ্ছে সেই পাথর। তো আমি যে ঘাটে যেতে চাইছি যুধিষ্ঠির জানার ঘাট, যাই না কোন দিকে জিজ্ঞাসা করি। বলছি দাদা এখানে যুধিষ্ঠির জানার ঘাট যাব, কোন দিকে যেতে হবে? যুধিষ্ঠির ঘাট, হ্যাঁ ওই যে বিল্ডিংটা শেষ, মানে ওই যে টাওয়ার, ওই যে কারেন্টের যে পোল, ওর পরে যে ভ্যানগুলো আছে ওরাই যুধিষ্ঠির ঘাটে যায়। আচ্ছা, ওখান থেকে যায়। অ্যাকচুয়ালি আমি বড় রাক্ষসখালী যেতে চাইছি, ওইদিকেই তো? হ্যাঁ, ওই বড় রাক্ষসখালী। ঠিক আছে, ধন্যবাদ দাদা। ছোট রাক্ষসখালী যেতে গেলে আপনাকে ফরেস্ট ঘাটে যেতে হবে। হ্যাঁ, সেটা তো এদিক দিয়ে। আমি এদিকে লঞ্চ ঘাট থেকে সোজা ওখানে ভ্যান আছে। আমি যাবো গোবিন্দপুর আবার। আপনার বাড়ি কোথায়? আচ্ছা, আমার বাড়ি এখানে। এখানেই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এর আগে আমি যতবার এসেছি ততবারই কিন্তু আমি এই বাঁ দিক থেকে টোটো নিয়েছি, এখান থেকে না ওদিক দিয়ে আমি গেছিলাম, সেটাই বলছি। আর এটা হচ্ছে গিয়ে ওই যে ভ্যানগুলো বসলে নেতাজি ওরা তো নিয়ে চলে যাবে ঘাট। আচ্ছা আচ্ছা। তো আজকের আমাদের ঘাট সোজা। তো আমি এর আগে যতবার এসেছিলাম ভাবতাম যে এই সোজা বা সামনের রাস্তায় কী আছে, বাট আজকের আমি এই সামনের রাস্তা দিয়ে যাচ্ছি। আর আমার যে ভ্যান, টোটো বা ভ্যান সামনে দাঁড়িয়ে আছে, ওরাই আমাকে পৌঁছে দেবে আমার যে ঘাট, যুধিষ্ঠির জানার ঘাট, সেই ঘাটে। তো সামনে এরকমই লাইন দিয়ে ভ্যান দেখতে পাচ্ছি। দাদা যুধিষ্ঠির জানার ঘাট কি যাবে? আচ্ছা আচ্ছা। এখানে কি করছেন আপনারা? আচ্ছা, হ্যাঁ ভিডিও করছি। আপনাদের লাইন তো এটা? হ্যাঁ। তো এই দাদাদের লাইন প্রচুর সামনে দেখতে পাচ্ছি, ওখান থেকে শুরু হয়েছে পেছন পর্যন্ত। দাদাদের এখানে তেমন কাস্টমার বা প্যাসেঞ্জার নেই। না না না, সকাল সকাল মোটামুটি এখানে টাইম পাস হয়ে যাচ্ছে, তাই তো? সেই দাদাদের সাথে কথা বললাম, দাদাদের মানে দাদারা টাইম পাস করছে। কাকু বলছে কি, বলুন বলুন। হ্যাঁ, কি বলবো বলুন। আপনি কি করতেছেন এখানে? আমি এখানে ভ্যান চালাই। ভ্যান চালান? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই পাথর প্রতিমা মাধবনগরের সামনে বাড়ি। এই ভ্যান আমার হচ্ছে কর্মজীবনের বড় রাস্তা। বর্তমান ভ্যান বন্ধ হবে বলছে, এই জন্য খুব সমস্যায় আছে। ভ্যান বন্ধ হয়ে যাবে? হ্যাঁ বলছে তো, সরকারি নির্দেশ, মহামান্য হাইকোর্টের আদালতের এই নিয়ম করেছে নাকি। সমাজের জন্য এটাও একটা ইয়ে। হ্যাঁ, ডিজেলের ইঞ্জিন যে, কিন্তু আমরা এই ডিজেলের ইঞ্জিন বন্ধ করে আমরা টোটো কেনার পয়সা নেই, কোথায় যাবো? এটা ঘটনা যে আপনাদের পয়সা নেই টোটো কিনে। হ্যাঁ, এটাই বড় সমস্যা। এটা বড় সমস্যা। কবে থেকে বন্ধ হবে বলছে? ওই তো বলছে ডিসেম্বরের লাস্ট থেকে বন্ধ। এই অঞ্চলের যে সমস্ত ভটভটি ইঞ্জিনওয়ালা যে সমস্ত ভ্যান,
এই পলিউশনের কারণে নাকি ভ্যান বন্ধ করে দেবে, আমি জানি না। এই দাদা বলছেন ডিসেম্বর থেকে বন্ধ করে দেবে, তাই হ্যাঁ, ডিসেম্বরের লাস্ট থেকে বন্ধ হয়ে যাবে। তারপরে এটা আপনারা খুব কি সমস্যা। ভাবছেন, কি করবেন? আমরা কি করব, ভিক্ষা চাইতে হবে বাটি হাতে নিয়ে, আমরা টোটো করার পয়সা নেই। তো আমরা আপনারা সবাই মিলে, আপনাদের এখানে তো প্রচুর মানুষ আছে, সবাই মিলে আন্দোলন সরকার করুন। না আন্দোলন করুন যে আমাদেরকে পাইয়ে দাও, হ্যাঁ। আমরা মাসে মাসে কিস্তি দেবো। হ্যাঁ সেরকম আমাদেরকে হ্যাঁ। চেষ্টা করছি। তো সেটা করতে হবে, আপনাদের হ্যাঁ। দলবদ্ধভাবে সেটা করতে হবে। সবার তো একই, সবই তো ভ্যান। সবই ভ্যান, এখানে যারা আছে দুস্থ মানুষ ভ্যান সে টানে খায়। আচ্ছা আচ্ছা, কোন আমার ভ্যান কোনটা যাবে? আমার ভ্যান এটা। কোথায় যাবেন আপনি? আমি যাব ঘাটে, ঠিক আছে, এটাতে বসে এই কি জানার ঘাট। হ্যাঁ হ্যাঁ এটাই তো হয়ে গেছে। চালু করো চালু করো। উত্তম, আমার নাম উত্তম, ওর আগে উইথ লাগাতে হবে, উত্তম। আমাদের ভ্যানের ইঞ্জিন স্টার্ট করে দিয়েছে, তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কতক্ষণ লাগে এখান থেকে? 15 মিনিট। এই লাইনে কতজন প্যাসেঞ্জার বড় কথা না, 100 টাকা হলেই ভ্যান ছেড়ে দেবে, মানে সবার ভাড়া অনুযায়ী। তো নর্মালি এখান থেকে ওই যে ঘাটে যাচ্ছি, যুধিষ্ঠির জানার ঘাট, সেই ঘাটের ভাড়া হচ্ছে 20 টাকা। তো 5 জন হলেই আর কি ছেড়ে দেয়, যেহেতু কোনো এক প্যাসেঞ্জার আছে হাফ রাস্তা যাবে, তার জন্য আমাকে নিল আর কি, নাহলে এনারাই চলে যেতেন। আর কাকু আপনি কত দূর যাবেন? ঘাটে। তারপরে কোথায় যাবেন? ব্রজবল্লভপুর বাজার। আচ্ছা, ব্রজবল্লভপুর বাজার। যে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, রাস্তার দুধারে আমার বাঁ দিকে দেখতে পাচ্ছ, ইভেন আমার ডান দিকে দেখতে পাচ্ছ, মানে জাস্ট সবে ধান গাছ রোপণ করা হয়েছে। তো দেখতে বেশ খুব সুন্দর লাগছে আর কি, দুদিকেই সবুজে সবুজ, মানে সবুজের সমারোহ বলা যায়। আর বেশ এরকমই একটা রাস্তা, মাঠের মাঝখান দিয়ে এরকম একটা ঢালাই করা রাস্তা, আর সেই রাস্তাতে আমরা জার্নি করছি ইঞ্জিন ভ্যানে আর কি। তো বেশ ভালো লাগছে আর কি। আমি ইঞ্জিন ভ্যান জার্নি করলে সাধারণত সামনে বসি, তার কারণ হচ্ছে পেছনে অনেক জার্কিং হয় আর কি, জার্ক হয়। তো এখান থেকে পড়ে যাওয়ার রিস্ক অনেকটা বেশি থাকে, তো সামনে বসলে সেটা হয় না। এই এমন একটা রাস্তা, মানে এমন রাস্তা বেশি চওড়া না, দুটো গাড়ি পাস করা খুব চাপের। তার জন্য এই রাস্তায় গ্রামের দিকে বিশেষ করে দেখেছি, ওদিকের চওড়াটা দেখো, আর এখানে দেখো একটু মানে বেশি করে দিয়েছে, যাতে এখান থেকে দুটো গাড়ি পাস করতে পারে আর কি। আমি অনেক জায়গায় দেখেছি এটা। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এই গাড়ির জন্য। ও পরপর অনেকগুলো গাড়ি আছে। বাড়ির সামনেটা দেখো, ওয়াও, অসাধারণ লাগছে। মিনিট 10-15 পরে আমরা আমাদের ঘাটে চলে এসেছি। তো আমরা প্রায় 10 থেকে 15 মিনিট জার্নি করে এই ঘাটে চলে এলাম। আর সামনেই হচ্ছে স্ট্যান্ড, পেছনে যদি বড় লাইন আছে দেখলাম, গাড়ির লাইন। ইভেন এখানেও বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে দেখতে পাচ্ছ এই ভ্যান আছে, এদিকে এই ভ্যানও আছে, ওদিকে দাঁড়িয়ে আছে। আর ঘাট হচ্ছে আমাদের সামনে যে নদী, এরকমই দেখতে পাচ্ছ। আর নদীর উপরেই এখানে দেখছি যে দোকানগুলো দেখো, নদীর ঠিক উপরেই পিলার দিয়ে এখানে দোকান করেছে। যদি নিচে যাওয়া যায়, আমি এই মুহূর্তে নদীর ঠিক ঘাটে দাঁড়িয়ে, মানে ফেরি পাড়াপাড়ের ঘাট না, এখানে একটা ঘাট আছে, এই ঘাটটা কিসের জানি না, হঠাৎ করে জলের ঢেউ দেখো, জানি না বেড়ে গেল, কেন বেড়ে গেল বুঝতে পারছি না। আর পাশে যে দোকানগুলো, এই দোকানগুলো দেখো জলের ওপরে পিলার দিয়ে তারপরে বানানো, জানি না কতটা মজবুত, ভেঙে যাবে কিনা কদিন পরে। এই যে পিলারগুলো ভিজে গেছে, তো এই পিলারগুলো কতদিন চলবে, টেকসই কিনা জানি না, ভেঙে পড়বে কিনা। আর সামনে এরকমই একটা বিশ্রামাগার বা রেস্ট করার জায়গা, মানে ওয়েটিং রুম এখানে। আর এদিকে একটা ছোট দোকান, এখানেও বেশ কিছু দোকান দেখতে হচ্ছে, এখানে একটা দোকান। আর ঘাটের ঠিক পাশেই এখানে আরেকটা দোকান, চা, রুটি, বিস্কিট, ঘুগনি, মুড়ি, বেশ অনেক কিছু পাওয়া যাচ্ছে এই দোকানে। আমি এই মুহূর্তে যুধিষ্ঠির জানার ফেরি ঘাটে দাঁড়িয়ে আছি।
আর আমরা যাব ঠিক ওপারেই, মানে আমি যাব ঠিক ওপারে যে ঘাট দেখতে পাচ্ছি ওই ঘাটে যাব আর কি। তো ওখানে যেতে গেলে এখানে সম্ভবত একটাই নৌকো, কেন কি ওই পারে নৌকো গেছে, তো এই পারে কোনো নৌকো দেখতে পাচ্ছি না। মানে পারাপারের জন্য নর্মালি অন্যান্য ঘাটে দেখি 2-3টে করে নৌকো থাকে, বাট এই ঘাটে দেখতে পাচ্ছি ওখানে একটাই নৌকো দাঁড়িয়ে আছে। কোথায় কুমির আছে? কে বললো? তাই নাকি? এখানে কুমির আছে? না না, ভয় দেখাচ্ছে না সত্যি সত্যি? চলে আসে না কুমির আছে। এখানে কুমির আছে? আপনি একা দেখেছেন, অনেকজন থাকলে তখন কুমির ভয় পাবে। ও আচ্ছা আচ্ছা, এখানে কুমির আছে সেটা তো জানতাম না। তো যাই হোক, আমার কোনো আইডিয়া ছিল না যে এখানে কুমির আছে কি না, বাট আমি তো সোজা চলে গেছিলাম। দাদা বললেন যে এখানে নাকি কুমির আছে, ইভেন আর এক কাকু বললেন ওনার সাথে সাথে। পাশে এক দোকান, ছোট না বেশ বড় সড়ো দোকান। আপনার দোকানটা একটু ঘুরলে অসুবিধা আছে? ঢুকলে বেশ, দোকানটা কিন্তু খুব সুন্দর। পাশেই নদী, বা পাশে নদী না, নদীর নিচে নদী, নদীর ওপরেই এরকমই একটা দোকান। বেশ খুব সুন্দর লাগছে আমার কাছে। আর এখানে দাদা বা কাকু যায় না, যাই হোক বিক্রি করছেন, মানে সব রকম। চা নেই? আচ্ছা, চা সব রকম দেখি, চা, পান, বিড়ি, সিগারেট, মানে ছোটোখাটো একটা গ্রোসারি, মানে মুদি শপও বলা যায়। ও এখানে মশলা মুড়ি আছে, ঘুগনি আছে, মুড়ি আছে, ডিম সিদ্ধ আছে, বেশ অনেক কিছু তো আপনার এখানে আইটেম। আমাদের ফেরি চলে এসছে সামনে, দেখতে পাচ্ছ। মোটামুটি এই ঘাট থেকে আধা ঘন্টা মানে 40 মিনিট পর পর ফেরিতে ওঠা যায়। অন্যান্য ঘাটে দেখেছি 2টো বা মিনিমাম 2টো থাকে, বা 3টে কোথাও দেখেছি 3টে। কোথায়? এখন তো দেখছি একটা নৌকা, ওখানে আরো 2টো আছে, বাংলা আছে। আচ্ছা আচ্ছা। তো এখন যেহেতু সকাল সকাল, তার জন্য একটা নৌকো চলছে আপাতত। আর ওপারে বলছে ওই দাদা, পাশে যে দাদা বসে আছেন উনি বলছে ওদিকে 2টো নৌকো পরে বাঁধা আছে, মোটামুটি অফিস আওয়ারে পরপর 2টো চালাবে। আর এখানে বসেই দাদার দোকানে চা খাচ্ছিলাম, লিকার চা, বেশ ভালো লাগছে। আমার পাশে এক দাদা ভ্যানে করে এই কাঠ নিয়ে এসছে, বেশ অনেক মানে মোটা মোটা দেখতে পাচ্ছি। তো জিজ্ঞাসা করলাম এগুলো কী কাঠ, বললো বাবলা কাঠ, আর এগুলো নৌকো বানাতে নাকি লাগে। তো এগুলো হচ্ছে বাবলা কাঠ। এর যে থিকনেস কিন্তু অনেক মোটা দেখতে পাচ্ছি। দেখো 3 ইঞ্চি 3 ইঞ্চি কাটা আছে। আচ্ছা, যেগুলো কি ওই এর থেকে নিয়ে এলে কি জানো? সমিল থেকে। এগুলো যাবে কোথায় এখন? রাক্ষসখালী মানে ওপারে বা বড়তে? আচ্ছা, এটা এখন যাবে বড় রাক্ষসখালী নৌকো বানানোর জন্য। ভাই উকি মারছিল ভাই, আমি সামনে জাহাজের ভিডিও করছিলাম, ভাই পাশ দিয়ে উকি মারছিল। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? ঘুরতে এসছি। কোথায় ঘুরতে এসছো? এখানে ঘাট দেখতে। ঘাট দেখছো? বাড়ি কোথায় তোমাদের? বাড়ি এখানে মাধবনগরে, পাথর প্রতিমা। এমনি ঘুরতে এখানে এই জায়গায় আসুনি? হ্যাঁ এসছি, অনেকবার এসছি। এখানে ঘুরতে এসছো মানে এই ঘাটেই? হ্যাঁ। ওপারে যাবে না, ওপারে যাবো না, এখানে দেখতে ভালো লাগে। এখানে দেখতে ভালো লাগে। তো আজকে স্কুল টুল নেই তোমাদের? স্কুল না, যাইনি আমরা। হ্যাঁ, যাইনি স্কুল ছেড়ে দিয়েছো? না, স্কুলে যাই, আজকে যাইনি। আজকে যাবে না? শনিবার তো কি হয়েছে, তো স্কুল তো শনিবারও হয়। শনিবার হয়, আমরা যাই। বাড়িতে জানে তোমরা এখানে এসছো? হ্যাঁ, বাড়িতে জানে। আচ্ছা আচ্ছা। পাশে আরেক ভাই চলে এসছে। তুমি কি করছো এখানে? আমি এখানে একটু এসেছি। হ্যাঁ, আসছি। মানে কি করতে এসছো এখানে? এমনি ঘুরতে আসছি। তোমার বাড়ি কোথায়? বটতলায়। এখানে আরেক ভাই ঘুরতে এসছে, ওদিকে 2 ভাই এসছে। কোন ক্লাসে পড়ো তোমরা? তুমি কোন ক্লাসে পড়ো? 6। তুমি? আমি 8-এ। তুমি কোন ক্লাসে পড়ো? 5-এ পড়ো। আজকে স্কুল যাবে না? আজকে না। কেন, আজকে স্কুলে কি হয়েছে? আজকে এমনি যাইনি। আচ্ছা আচ্ছা, শনিবার হলে কি সবাই স্কুল কাট করে দেয়, মানে স্কুল যায় না? শনিবার অনেকেই যায় না। শনিবার স্কুলে যাব না, এইটা কে শুরু করেছিল, কেন শুরু করেছিল জানো? তুমি একা গেছো? বন্ধু বান্ধব কেউ নেই? না, তারা এখন ঘরে আছে। তারা ঘরে আছে। আচ্ছা আচ্ছা। তো ভাইরা আজকে শনিবার বলে কেউ স্কুলে যাবে না, এখানে ঘুরতে এসছে এই ঘাটে। তো আমার পাশে আরও 2 দাদা আছে, ভাই দাদা যাই বলি, এখানে বসে টিফিন করতে এসছে। তো সকালে বাড়িতে টিফিন না করে এখানে কি করবো দাদা, কর্মের সূত্রে আসা, তাই কর্মসূত্র। মানে বাড়ি কোথায়? বাড়ি রাক্ষসখালী, বড়ল্লপুর, মানে ওপারেই বড় রাক্ষসখালী। আচ্ছা আচ্ছা। তো ওই দাদার বাড়ি হচ্ছে বড় রাক্ষসপুর, বড় রাক্ষসপুর তো। আচ্ছা, রাক্ষসখালী, বড় রাক্ষসখালী তো ওই দাদার বাড়ি। দাদা এখানে টিফিন করতে এসছে কোনো কাজের সূত্রে আসা। আচ্ছা, কাজের সূত্রে। তো দাদা আমাকে বলছিলেন যে একটু দেশের কথা, রাজ্যের কথা একটু আলোচনা করি দাদার সাথে।
তো বর্তমান সময়ে বা আজকের দিনে রাজ্যে যা চলছে বা বিশেষ করে কলকাতা জুড়ে যা চলছে কি মনে হয় তোমাদের? কি বলবো দাদা, সাধারণ মানুষ বাড়ির মেয়েরা কেউ আর বাইরে বেরোতে পারবে না, যা দেশের অবস্থা চলছে। কোনো ন্যায় বিচার হচ্ছে না দেশে, কোনো ন্যায় নেই দেশে। এর জন্য কি করা উচিত বলে তোমরা মনে করো? যারা দোষী করছে, যারা দোষ করছে তাদের শাস্তি হোক, কিন্তু শাস্তি তো হচ্ছে না। যাদবপুরের ঘটনাটা নিয়ে কি হলো, সব বন্ধ হয়ে গেল। প্রথম হলো, তারপরে বন্ধ হয়ে গেল। তো আরজি করে যেগুলো শোনা যাচ্ছে, আমি তো নিজে আরজি করে কখনো যাইনি, দেখিনি, টিভিতে বা নিউজে যা দেখছি যে দোষীদেরকে নাকি ঢাকার চেষ্টা হচ্ছে। হ্যাঁ, হচ্ছে তো। সেটা কি মনে করো? এটা কি সত্যি? হ্যাঁ হচ্ছে। ওই হসপিটালে কোটি কোটি টাকার কারবার হতো, কালো টাকার আচ্ছা। ড্রাগসের কারবার হতো, সেগুলোকে ঢাকার জন্য প্রমাণ হসপিটাল ভাঙা হচ্ছে, এভিডেন্স পুড়িয়ে দেওয়া হচ্ছে। এগুলো হবে কেন? আমরা সাধারণ মানুষকে আমরা কিছু বুঝি না। তো এই দাদার যা বক্তব্য, ইভেন সারা পশ্চিমবঙ্গের আমার মনে হয় সবারই বক্তব্য সেম। আমি এর থেকে বেশি কিছু তোমাদেরকে শোনাতেও পারবো না, দেখাতেও পারবো না, নাহলে কোনদিন আমার বাড়িতে নোটিশ চলে আসবে। 41 যে নোটিশ তোমরা অনেকেই জানো। ইভেন এই মুহূর্তে অনেকের বাড়িতে কিন্তু গেছে, যারা সোশ্যাল মিডিয়াতে এই ধরনের বক্তব্য পেশ করেছে বা নিজের বক্তব্য বলেছে, বা তার মারফতে বা তার থ্রুতে আশেপাশের লোকজনের আরও অনেক কিছু বক্তব্য যারা করেছে, তাদের কিন্তু অনেকের 41 নোটিশ যে জারি, সেটা কলকাতা পুলিশ বা লালবাজার থেকে করেছে, সেটা তোমরা জানো। এই ব্যাপারে বেশি কথা নাই বা বলি। তো ওভারঅল কি করণীয়, মানে কী করলে এটা ঠিক হবে বলে মনে হয়? আমরা চাচ্ছি যে একটা স্টেপ নেওয়া হোক, জোরদার স্টেপ। সে তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেও তো তাই চাইছে। তো হচ্ছে না তো। যাদবপুরের ঘটনা তো সেই একই কেসে বন্ধ হয়ে গেল। ওপেন মার্ডার হোক, যারা এই সমস্ত কাজ করছে তাদের ওপেন মার্ডার করুক, লোক লাইভ দেখুক, সাধারণ মানুষ দেখুক যে হ্যাঁ দোষ করেছে, এর ওপেন মার্ডার হোক, এর ওপেন ফাঁসি হোক, সাধারণ মানুষ দেখুক, দেখে ভয় শিক্ষা পাক। তাহলে পরের বারে বা নেক্সট টাইম এই ধরনের কাজ করার সাহস কেউ দেখাবে না, পাবে না। এটা একটা ঘটনা ঠিকই বলেছেন। ইভেন আমাদের দেশের প্রধানমন্ত্রীও বলেছেন এই ধরনের যারা রেপিস্ট তাদেরকে যে সাজা দেওয়া কথা, সেগুলো যেন জনসমক্ষে দেওয়া হয়, যাতে অন্যান্য কেউ করতে গেলে, অন্যান্য কোনো লোকজন করতে গেলে তাকে 10 বার ভাবতে হয় যে এই ধরনের কার্যকলাপের সাথে যুক্ত হবে কিনা। তো যাই হোক, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা। আমাদের নৌকো বা ফেরি চলে এসছে। এর আগেও একটা নৌকো চলে গেছে। তার কারণ হচ্ছে আমি পাশে এক দাদার সাথে কথা বলছিলাম, তো আমি ভাবলাম এসে দাঁড়াবে নৌকো আর কি, এখানে কিছুক্ষণ ওয়েট করবে, বাট সে ওয়েট না করে দেখি চলে গেল। তো আমি জাস্ট দেখলাম যে নৌকো ছেড়ে দিল, তো ডাকলাম যে দাঁড়াও, তারপরে চলে গেল। যেহেতু একবার ঘাট থেকে বেরিয়ে গেলে এরা কেউ আর দাঁড়ায় না। তো যাক, আমাদের আর একটা নৌকো চলে এসছে ফেরি, এই জাস্ট ভিড়লো। তো এই ফেরিতে আমি ওপারে যাব। আর ওপারের যে দ্বীপ দেখতে পাচ্ছ, ওই দ্বীপের নাম হচ্ছে বড় রাক্ষসখালী দ্বীপ। আর এই ভাইরা এসছে ঘুরতে দুজনে। তো ওপারে যাবে নাকি? হ্যাঁ, যাবো না। যাবে না? না। আমাদের ফেরি নৌকো আমাদের ঘাট থেকে যুধিষ্ঠির জানার যে ঘাট, সেখান থেকে ছেড়ে দিল। আর পেছনে আরেক নৌকো চলে গেল, ওই নৌকোতে একটা ডেড বডি নিয়ে যাচ্ছে দেখলাম। এবারে কোনো হসপিটালে ভর্তি ছিলেন ভদ্রলোক, ওখানে এক্সপায়ার করে গেছেন। তারপরে ওনার বাড়িতে, যে গ্রামের বাড়ি, সেখানে নিয়ে যাচ্ছেন ওই নৌকোতে করে। আর এই মুহূর্তে আমাদের যে ঘাট, যুধিষ্ঠির জানার ঘাট, সেখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। পাশে এক কাকুকে দেখতে পাচ্ছি। পাতা কী পাতা এতগুলো? হ্যাঁ, আচ্ছা, এই পাতাতে বিড়ি হয় না? ও আচ্ছা, এখানে দেখো এক কাকু পাতা নিয়ে যাচ্ছে। এই পাতা দিয়ে বিড়ি বানানো হয়। চলে এলাম 2 থেকে 3 মিনিটের মধ্যে। আর সামনেই এখানে ফেরি ভাড়া দিতে হয় 3 টাকা তো না? রাজবল্লভপুর জিপি। আচ্ছা, ঘাটের ঠিক বাইরে এরকম একটা ওয়েটিং রুম বা বিশ্রামাগার
আর ঘাটের ঠিক বাইরে এরকমই টোটো স্ট্যান্ড বা ওদিকে ভ্যান স্ট্যান্ড, বেশ কিছু দোকান আছে আমার বাঁদিকে এবং আমার ডান দিকে। ছোটোখাটো একটা বাজার, সাথে ঘাটের বাইরে আর কি এরকমই একটা ছোটোখাটো বাজার আর কি। ব্রজবল্লভপুর বাজার কোথাতে যাবে? এটা তো এখান থেকে আমার এই মুহূর্তের গন্তব্য, মানে আমি যেখানে যাব সেটা হচ্ছে ব্রজবল্লভপুর বাজার। ওখানেও একটা ঘাট আছে না ব্রজবল্লভপুরে? ঘাট আছে, ত্রিপাঠী ঘাট আছে। আচ্ছা, ত্রিপাঠী ঘাট আছে, তটের ঘাট আছে। আচ্ছা আচ্ছা। আমি যাব অ্যাকচুয়ালি গোবিন্দপুর আবাদ, সেখানে এখান থেকে ডিরেক্ট কোনো গাড়ি যায় না, আমাকে মাঝখানে ব্রজবল্লভপুর বাজার বলে একটি জায়গা আছে, এরকম একটা ছোটোখাটো বাজার বা স্ট্যান্ড, সেখানে নেমে আমাকে আবার চেঞ্জ করতে হবে আর কি গাড়ি। তারপরে সেই গাড়িতে আমি যেতে পারবো কোথায় যাব, গোবিন্দপুর আবাদ। আর এর ঠিক বাইরে এরকমই বেশ বড় সড়ো, মানে অন্যান্য জায়গায় দেখি খ্যাপ পেরোনোর পরে এত গাড়ি দেখি না, এত গাড়ি স্ট্যান্ড দেখি না, বা এত গাড়ির মানে এইখানে যেমন দেখতে পাচ্ছি প্রচুর গাড়ি, টোটো বলো এরকম ইঞ্জিন ভ্যান প্রচুর পরিমাণে। আচ্ছা, আপনি কী করেন এখানে? আমি এই গাড়ি চালাই, ভ্যান চালাই। আপনি এটা আপনার ভ্যান? আপনার বাড়ি এখানেই? তো এই কাকু এখানে ভ্যান চালান, ভ্যান তো বন্ধ হয়ে যাচ্ছে জানেন, শুনেছেন? ওইদিকে আমাদের হচ্ছে না, যেদিকে গাড়ি আছে বাস চলছে রোডে সেদিকেই বন্ধ হচ্ছে। আচ্ছা, এদিকে এখন আমাদের ব্রিজ নেই, এখন আমরা মোটামুটি পারবো চালাতে, মানে পেটে রোজগার করতে। না বন্ধ হয়ে গেলে আমরা তো অসহায় হয়ে যাব। মানে আপাতত আপনাদের এদিকে বন্ধ হচ্ছে না? বন্ধ হচ্ছে। আচ্ছা আচ্ছা। আমি পাথর প্রতিমায় আমাকে সবাই মিলে বললেন ওখানে ইঞ্জিন ভ্যান বন্ধ হয়ে যাচ্ছে, বাট এই কাকু বলছেন যে এপারে কিন্তু বন্ধ হচ্ছে না, কেন কি এদিকে কোনো গাড়ি বাস রুট নেই, যার জন্য বাস রুট নেই, বাস এখনো হয়নি, তাও হবে বলছে। বা ভ্যাসেল ঘাটটা হয়ে গেলে তখন বন্ধ হয়ে যাবে। ভ্যাসেল ঘাট কোথায় হচ্ছে? এইখানে হবে, স্যাংশন হয়েছে। আচ্ছা, স্যাংশন হয়েছে? 5 বছরের ভেতরে হয়ে যাবে। আচ্ছা, হয়ে গেলে বন্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমাদের ইঞ্জিন ভ্যান ঘাট থেকে ছেড়ে দিয়েছে, এখান থেকে মোটামুটি 10-15 মিনিট লাগবে, তাই তো? 10-15 মিনিট লাগবে। এখান থেকে ব্রজবল্লভপুরের ভাড়া হচ্ছে কত টাকা বললে? 20 টাকা। 20 টাকা। এই ভাইয়ের বাড়িও ব্রজবল্লভপুরে। কোথায় গিয়েছিলে তুমি? রামগঙ্গাতে। কি করতে গিয়েছিলে? সবিতা নার্সিং হোমে। আচ্ছা, নার্সিং হোমে গিয়েছিল কি, মানে তোমার নিজে দেখানোর জন্য? আচ্ছা আচ্ছা। এই ভাই গিয়েছিল রামগঙ্গাতে কোনো এক নার্সিং হোমে, ও এখন বাড়ি ফিরছে, ওর বাড়ি ব্রজবল্লভপুর। আমরা এখন একটি বাজারের মধ্যে আছি, দেখতে পাচ্ছ বাজার এরিয়া আর কি। এদিকে প্রচুর দোকানপাট, ইভেন আমার পেছনে ওদিকেও প্রচুর দোকানপাট আছে। তো এই জায়গাটার নাম বা এই বাজারটার নাম হচ্ছে ক্ষেত্রমোহনপুর বাজার। এই জায়গাটা কী হয় এরকম? দুর্গাপুজো। আচ্ছা, এখানে দুর্গাপুজো হয়? হ্যাঁ। আচ্ছা, এই বাজারে দুর্গাপুজো হয়। এই যে বড় প্লেসটা দেখতে পাচ্ছ, ফাঁকা জায়গা, এখানে দুর্গাপুজো হয়। আর এখানে বেশ সামনে রাখি পূর্ণিমা, আর এখানকার প্রায় দোকানে দেখতে পাচ্ছি বেশ অনেক রাখি ঝুলছে দোকানের সামনে। তো তোমার বোন টোন আছে? দিদি বোন আছে? দিদি আছে। হ্যাঁ, দিদি আছে। রাখি বাঁধবে না? রাখি কবে জানো? পরশু দিন। তো যাই হোক, তোমার নাম কি? সৌমিত্র। সৌমিত্র। তো ওর নাম হচ্ছে সৌমিত্র। ওর এক দিদি আছে, আগামী পরশু রাখি পূর্ণিমা, ওর দিদি ওকে রাখি পরাবে। এখন স্কুল টাইম, প্রচুর স্কুলের কচি কাচারা আর কি স্কুলের দিকে যাচ্ছে, মানে স্কুলমুখী আর কি। বেশ দেখতে ভালো লাগছে গ্রামের রাস্তায়। দেখো, তুমি যদি আমার পেছনে দেখতে পাও, লাইন দিয়ে কিন্তু সব ছেলেমেয়েরা যারা স্কুলের ড্রেস, সেই স্কুলের ড্রেস পরে আসছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। তো আমরা এখান থেকে নেমে সোজা গিয়ে ডান দিকে বাম দিকে ঘুরলে আপনার জিপ রোড যাওয়ার ঘাট আছে। না, আমি জিপ রোড যাবো না, ওই যে আবাদ যাবো, গোবিন্দপুর আবাদ। হ্যাঁ, ওই রাস্তা দিয়ে গেলে গোবিন্দপুর আবাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা 10 থেকে 15 মিনিট জার্নি করে আমাদের যে গন্তব্য ব্রজবল্লভপুর বা ঘাট বা বাজার, সেখানে পৌঁছে গেছি। এই হচ্ছে ব্রজবল্লভপুর। প্রচুর স্কুলের ছেলে মেয়েদেরকে দেখতে পাচ্ছি যারা স্কুলের দিকে আসছে। আর স্কুল হচ্ছে সামনে যে ওই যে রং করা বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বিল্ডিংটা হচ্ছে স্কুল এখানকার, ব্রজবল্লভপুর হাই স্কুল। ব্রজবল্লভপুর যে বাজারটা ঠিক এমনই। এখানে কি সবজি টবজি মাছটা বসে নাকি? বাজার কোথায় বসে? সে বাজার কোথায় বসে? সামনে।
কাকুর বাড়ি নাকি এখানে? কোথায় যাচ্ছেন এখন? এই সার মারতে জমিতে। তো উনি যাচ্ছেন ওনার জমিতে, যে চাষ করেছে, ধান রুইয়েছে, সেই জমিতে সারটা দিতে। সার কই? সার নেই তো? না সার কই? আচ্ছা, ওখানে আছে। আচ্ছা, আর ব্রজবল্লভপুরের যে স্কুল, এই যে আমি এতক্ষণ ধরে তোমাদেরকে দেখাচ্ছিলাম, প্রচুর দেখতে পাচ্ছ ছেলে মেয়েরা আসছে, যে নীল আর সাদা যে ড্রেস দেখতে বেশ ভালো লাগছে। আমি যখন ছোটো ছিলাম আমার স্কুলের ড্রেস ছিল এরকমই ব্লু হোয়াইট। আর যে স্কুল ব্রজমোহন তিওয়ারি শিক্ষা নিকেতন, এই হচ্ছে স্কুল, এখানকার হাই স্কুল। আর আস্তে আস্তে আমি এক ভাইকে জিজ্ঞাসা করছিলাম, ওই বললো এই স্কুলটা বেশ ভালো আর কি, এখানকার স্টুডেন্টরা বেশ ভালো রেজাল্ট করে। প্রচুর স্টুডেন্ট আসছে এখন, 10:30 বাজে, 11টা থেকে স্কুল শুরু হবে, প্রচুর। আর এখানে দেখতে পাচ্ছ রাখি বিক্রি হচ্ছে, সরি আগামী পরশু হচ্ছে রাখি পূর্ণিমা। প্রত্যেক দোকানের সামনে কিন্তু রাখি টাকি ঝুলছে, প্রত্যেক দোকানে। নদীকেও দেখতে পাচ্ছি। আর এখানে সবজি বাজার সকাল সকাল বসেছে। যাক, এই ধরনের বটি এই প্রথমবার দেখলাম আর কি, বেশ ডিজাইনওয়ালা বটি। এটা কি আপনি কোথা থেকে দেখেছেন এরকম বটি? এই বটিটা আমাদের এখানে করেছি। আচ্ছা, এরকম আছে নাকি? আর এখানকার লোকজন সামনে আছে? আর এরকম আছে? আমি অন্য কোথাও কোনো বাজারে দেখিনি, এই বাজারে দেখলাম যে বটিটাকে কি বেশ কাটতে সুবিধা হয়, অনেক জায়গায় প্রেশার দিতে হয়, হাতের কষ্ট হয়। এখানে দেখলাম এই দাদা বেশ ইজি প্রসেসে আর কি মাংস টাংস কাটা যায়। হ্যাঁ হ্যাঁ, এখানে যত মুরগি কাটা হচ্ছে ওরকম সব ওরকমই। হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এইখানে। আপনি কি করেন? আমি এই পাড়া ব্যবসা করি। আর পাড়া কি ব্যবসা করেন? ঝাঁটা পিস, নারকেল, চাল। ঝাঁটা বিক্রি করেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন আজকে নিয়ে বেরোননি? না, আজকে বেরোয়নি। তো এই কাকু এখানকার বাসিন্দা, ইনি একজন ব্যবসায়ী, তাই তো? তো আজকে ছুটি নিয়েছেন, রেস্ট নিচ্ছেন? রেস্ট আমাদের তো সবসময় রেস্ট না, সবসময়। আচ্ছা, কাজে গেলেই কাজ, কাজে না গেলেই রেস্ট। ঠিক আছে, অনেক ধন্যবাদ। তো এখানে মাছের দোকান, এদিকে মাছ, এদিকে মাছ। তো আবার এই দাদা উঠে যাচ্ছে সম্ভবত। এখন 10:30 বাজে, এতক্ষণে লোকজনের নাকি ব্যবসাও শেষ হয়ে গেছে। আমি জানি 12:30 একটা অ্যাটলিস্ট গ্রামের দিকে 12:30 একটা পর্যন্ত চলে। আমাদের যে বাজার সেটা তো দেখি 1:30, 2, 2:30 পর্যন্ত চলে। বাট যেহেতু গ্রামের দিকে এখানে তো অ্যাটলিস্ট 11:30, 12টা পর্যন্ত চলে। বাট এখানে দেখতে পাচ্ছি 10:30টার মধ্যে দোকান মালপত্র শেষ, গুটিয়েও দিয়েছে। তো এদিকে আবার কিছু সবজি দেখতে পাচ্ছি, এখানে কিছু ফলের দোকানও দেখতে পাচ্ছি। আর সামনে এরকম রোড ঘুরে যাচ্ছে, পেছন থেকে হেঁটে এলাম, আসার পরে এরকম রোডটা বাঁদিকে একটা ঘুরে গেল, ইভেন সোজা এদিকে একটা ডান দিকে চলে গেছে। তো আমাকে সম্ভবত বললো এই দিকে যেতে হবে। আমি যে গোবিন্দপুর আবাদে যেতে চাইছি, সেই গোবিন্দপুর আবাদ হচ্ছে এই রাস্তায়। আমার যে ভ্যান স্ট্যান্ড সেখানে চলে এসেছি। এটাও একটা ছোটোখাটো বাজার টাইপে দেখতে পাচ্ছি, যদিও ম্যাক্সিমাম দোকান বন্ধ, অনেকগুলো শাটার দেখতে পাচ্ছি সব বন্ধ। বেশ কিছু দোকান আছে যেগুলো খোলা আছে। তো এখান থেকে আমি যেখানে যেতে চাইছি গোবিন্দপুর আবাদ, ডিরেক্ট ওদিকে গাড়ি যাবে না, গাড়ি খারাপ বলছে। তো আমি তার আগে অন্য একটা জায়গা আছে জিয়াটির মুখ বলে, তো সেখানে যাব। তো ওদিকে যাওয়ার কোনো প্যাসেঞ্জার নেই, তার জন্য আমাকে পুরো গাড়ি ভাড়া করতে হচ্ছে। তো তার জন্য 80 টাকা নেবেন। তো এই গাড়িতে করে আমি যাই এখন। এখানে যাবো, রাস্তা খারাপ, যেখানে যাবো সেখানে নিয়ে যাবো। চলে যেখানে যাবো সেখানে নিয়ে যাবো, কোনো সমস্যা ওই জিয়াটির মুখ। ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। আর যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এই মুহূর্তে, চারদিকে শুধু জঙ্গল, আমার ডান দিক বাঁ দিক। এদিকে দেখো বাঁশ ঝাড়, বেশ বড় বড় ঝাড় আর কি। পেছনের রাস্তা থেকে আমি ভয় পেয়ে গেলাম, আমি বললাম এদিকে কেউ আসে কি না। তারপর দেখলাম ঘর বাড়িও আছে। এই ভ্যানে করে এলাম। আর এটা হচ্ছে জিয়াটির স্ট্যান্ড বললো, এরকম একটা জায়গা। আর সামনে মাঠঘাট দেখতে পাচ্ছি, বাঁদিকে একটা দোকান দেখতে পাচ্ছি। আর সামনে হচ্ছে নদী বাঁধ। এটা জিয়াটির মোড়। তো এখান থেকে ওই গোবিন্দপুর আবাদ যেতে গেলে কোথায় যাবে? গোবিন্দপুর আবাদ মানে এখান থেকে হেঁটে গেলে কতক্ষণ লাগবে? কার বাড়িতে যাবে? কারো বাড়িতে যাবো না, এখানে ঘুরতে এসেছি। আচ্ছা, এই রাস্তা দিয়ে না? তো গোবিন্দপুর আবাদ, এখান থেকে আমাকে এই নদীর যে বাঁধ, এই বাঁধ ধরে আমাকে হেঁটে যেতে হবে।
বেশ অনেকটা সময় লাগবে, কত সময় লাগবে জানি না, সময়টা বড় কথা না। আমি যে এখানে এসেছি এখানকার মানুষজন কীভাবে আছে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো বা তোমাদের কাছে তুলে ধরবো, ওটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। তো 2 মিনিট লাগুক আর 20 মিনিট লাগুক সেটা আমার কাছে বড় কথা না। আর যাই হোক, এই মোড়টা নদী বাঁধ ডান দিকে চলে গেছে, ইভেন এখানে এদিকে বাঁ দিকে চলে গেছে। আর ঠিক এখানে একটা বট গাছ দেখতে পাচ্ছি, আর এর তলায় বেশ ঠান্ডা লাগছে, কারণ এই যে পেছনে যে রোদ, এই রোদ পুরো গা হাত পা জ্বলে যাচ্ছে। এই বর্ষার সময় এই ধরনের রোদ হলে প্রচণ্ড বিরক্ত লাগে, প্রচণ্ড গরম, অনেক কষ্টকর, আর গা হাত পা জ্বলছে মনে হচ্ছে। পাশে এক কাউকে দেখতে পাচ্ছি কাঠ চেরাই করছে। কাকু কাঠ চেরাই করছেন? দেখি জ্বালানি ব্যবহার করবে? জ্বালানি বাবা। কি কাঠ এটা? বানি কাঠ বাবা। বানি কাঠ? আচ্ছা, সে জঙ্গলের বানি কাঠ না? আচ্ছা আচ্ছা, কাকু এখানে এই রোদের মধ্যে, এত রোদে হেঁটে আসছি, গা হাত পা জ্বলছে, আপনি এই কষ্ট করছেন? কষ্ট হচ্ছে না? সংসার এখন বাবা গ্যাস না করতে পারলে কি করবো। আচ্ছা, আপনাদের বাড়ি গ্যাস নেই? তো কাকুর বাড়িতে গ্যাস আছে, উনি তো গ্যাস একটা সিলিন্ডার কিনতে গেলে 800-900 টাকা তো দিতেই হয়, তো সেটা অনেক খরচা সাপেক্ষ ওনার কাছে। তার জন্য জঙ্গলের পুরনো কাঠ যেগুলো তুলে নিয়ে এসছেন বা কুড়িয়ে এনেছেন, আর সেই কাঠ বাড়ির সামনে চেরাই করছেন, এটা বাড়িতে রান্না করবেন আর কি? রান্না করবো আর কি। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? এমনি আপনি ওই দোকান ছাড়া আর কিছু করেন? আর কিছু নেই। কোথায় আপনার চায়ের দোকান? এইটাই তো। আচ্ছা, এখানেই? হ্যাঁ, এই তো আমার চা দোকান। খাওয়ার মাস্টার মার্কেটে দেখো। ও আচ্ছা, এখানেই চায়ের দোকান? চায়ের দোকান। আচ্ছা আচ্ছা, কাকুর চায়ের দোকান ঠিক এই জিআরটির যে মুখ, সেই মুখেই আর কি, এখানে ছোটোখাটো দোকান আছে। আর আপনার বাড়ি এখানেই? হ্যাঁ, ঘর বাড়ি। আচ্ছা, ঘর বাড়ি সব এখানেই? নদীর ধারে বা। আচ্ছা আচ্ছা, আর করতে পারি না, কি করবো, যা আছে। আচ্ছা, চায়ের দোকান ছাড়া এখানে তো লোকজন তো দেখছি না, চায়ের দোকানে সেল টেল কেমন? এখানে তো লোকও তো দেখছি না। সন্ধ্যা হলে পাড়ার লোকজন আসে এখানে? পাড়ার লোকজন এলো 7টা অবধি থাকলে আবার চলে গেল। মানে পাড়ার ওপরে ডিপেন্ড, পাড়ার ছেলেপুলেরা এখানে আসে সন্ধ্যাবেলায় আড্ডা মারতে, তখনই একটু চা, ওই 2-4 কাপ চা সেল হলো, এইটাই। আচ্ছা আচ্ছা, ছাড়া আমাদের বেশি সেল নেই। দোকান কটা পর্যন্ত খোলা থাকে? ওই 8টা-9টা। 8টা-9টা পর্যন্ত বেশিক্ষণ খোলা থাকে। আপনার ছেলে মেয়ে কজন? ছেলে মেয়ে 2জন। বড় বড় না? না, সব মেয়েদের তাদের বিয়ে হয়ে গেছে। মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলেরও বিয়ে হয়ে গেছে। আর তারা কোথায় থাকে? মানে ছেলে আলাদা। ও, এখন আপনি কাকু কাকিমা মানে আপনারাই স্বামী স্ত্রী একসাথে আলাদা থাকেন? আপনার ওই সংসার চালাবো বলতে এই দোকানই ভরসা? দোকানের উপরে ভরসা, দোকান চললে ভালো, আর নাহলে টুকটাক লোকের হাজিরা খাটতে যেতে হবে। যাক, আচ্ছা, লোকের হাজিরা খেটে সংসার তো মেনটেন করতে হবে। দুজন হলে খালি বাজার হাট হলে তো হবে না। আচ্ছা, চালটাও কিনতে হচ্ছে আমাকে। একটা জায়গায় আমাদের চাষবাস কিচ্ছু নেই। জমি জমি নেই? কিচ্ছু নেই। আচ্ছা, এই যে জমিটা, এটা কি আপনাদের পার্সের জমি নাকি নদীর জমি? এটা ইরিগেশনের মাধ্যমে চলে গেছে। এটা ছিল স্থানীয় সব আগে, এইসব বাড়ি, এই যে সব বাড়ি, হ্যাঁ, এদের সব এগুলো বাড়ি ছিল আগে। মানে সরকার চাইলে কখনো নিতে পারে নাকি? হ্যাঁ, এখন এটাকে। তো আপনার নিজের জমি নেই? না, আমার নিজস্ব কোনো জমি নেই। তো কাকুর নিজস্ব আর কি পারচেস, মানে কেনা জমি বলতে একটুও নেই? আর এখন বর্তমান যেখানে আছেন, যদিও এটা নদীর পাশে যে জমি হয়, সরকারি জমি আর কি, যদি মনে করে আমি কিছু করবো, আমাকে উঠে যেতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক কষ্ট, অনেক টেনশনে থাকতে হয় আপনাকে। কাকু, আপনি কি করেন? আপনি এখানে কি করতে এসেছেন দুপুরবেলা? দুপুর তো না, সকাল, যদিও 11টা বাজে। আপনি কি করতে এসেছেন এখানে? আমার একটা ছোটখাটো দোকান আছে। কোথায়? ও, এইখানে। ওই যেখানে বসেছিলেন? না, ওর পরে একটা ছোট। কি দোকান ওটা? মুদিখানা। আচ্ছা, মুদিখানা দোকান আছে এখানে। কেমন চলে? এখানে তো একটাই নাকি? না, এখানে 3-4টে দোকান আছে। এই মুখে, এইটাতে? এইখানটা। আচ্ছা, ওখানে 3-4টে আছে। আচ্ছা, কেমন চলে ব্যবসা? কেমন চলে আপনার? মোটামুটি চলে। গ্রামের দিকে বয়স হয়ে গেছে, আর কোথায় খাটাখাটনি করতে পারি না। আচ্ছা আচ্ছা, বসে টুকটাক যাওয়া হয়। কাকুর 2 ছেলে? 2 ছেলে, 1 মেয়ে। 1 মেয়ে। তো 3 জনের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, তো ছেলেরা বউ বাচ্চা সব সমেত? না, এক বৌমা বাড়িতে থাকে। আচ্ছা, আপনাদের দেখভাল করার জন্য? আচ্ছা, আমার স্ত্রী আছে, আমি আছি, আমার ছোট বৌমা আছে, আর নাতি আছে। আর বড় বৌমা, বড় ছেলে, ওরা সব বাইরে থাকে। এইখান থেকে ডান দিকে গেলে ব্রজবল্লভপুরের মধ্যে পড়ছে, আর এদিকে যদি বাঁ দিকে যায় তাহলে গোবিন্দপুর, ওই যে আবাদ, সেটা হচ্ছে এদিকেই। আচ্ছা আচ্ছা, এগিয়ে গেলে দেখতে পাবেন বড় নদী পাবেন, বড় সমুদ্র, বড় সমুদ্র দেখতে পাবেন বহু দূর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই আমাদের মানে এই অঞ্চলটা পেরিয়ে গেলে ওধারে জি প্লট।
নদী পেরিয়ে ওপারে নদী গেলে। পেরিয়ে ওপারে গেলে জিপ রোড। আচ্ছা, এখানে ওই কাকুর বাড়ি কাকিমা এখানে কাঠের জালে রান্না হচ্ছে। এখানে কাঠের যে উনান, কি রান্না হচ্ছে কাকিমা? ওই মাছ আছে, মানে কি নদীর মাছ না কেনা মাছ? না নদীর মাছ, কিনা মাছ। কে ধরেছে? না ধর না, কালকে কিনা হয়েছিল, সেই মাছ আছে, রান্না হবে। ও আচ্ছা আচ্ছা, তো আপনারা দুজন খাবেন তো মাত্র? হ্যাঁ হ্যাঁ। তো কাকিমা এখানে রান্না করছেন মাছের ঝোল আর ভাত। যাই হোক, তো আপনাদের পাশে নদী, আপনারা মাছ কিনতে হয় কেন? মাছ পাওয়া যায়নি বা, কিনতে হয়। মানে মাঝে মাঝে কি ধরেন? মানে ধরে কাকু? ধরে সবসময় পাওয়া যায়। কিটা? আচ্ছা চলবে তো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি যাদবপুর, চেনেন? যাদবপুর, হ্যাঁ যাদবপুর নাম শুনেছি। তো এই কাকু বলছেন যে গ্রামে শহরের তুলনায় শান্তি আছে, অনেক শান্তি এখানে। আর ওনারা এই গ্রামে কতটা শান্তি সেটা উনি বলছেন। আমি এখানে এই গাছের তলায় বসে অনেক শান্তি পাচ্ছি। এতক্ষণ যা রোদ ছিল, গা হাত পা চিবির করছিল। বট গাছ, তো এরকম একটা জায়গায় গাছের তলায়, বট গাছের তলায় আপনারা বসে আড্ডা মারেন, গল্প গুজব করেন, তো কেমন লাগে? তো আপনারা তো একটু বয়স হয়ে গেছে সব, এবারে একটু ঘোরাফেরা করা। আচ্ছা। আর একটু সন্ধ্যের সময় চা খেলাম বা এই তাস। আচ্ছা, এখানে মোটামুটি আমাদের ওদিকে দেখেছি সিনিয়র, আপনি হচ্ছেন সিনিয়র পার্সন, আর এই দাদা হচ্ছে মানে একটু কম আর কি। তো এখানে আপনারা একসাথে বসে গল্প করেন নাকি? সবাই গ্রুপ আলাদা? সবাই একসাথে। সন্ধ্যের সময় অনেক লোক হবে। আপনি কি করেন কাকু? ওই চাষবাস সেই। আপনার কি জমি, মানে কত জমি আছে? অনেক জমি না অল্প জমি? ওই বিঘা 3 মতো আছে। আচ্ছা, বিঘা 3 জমিতে চাষবাস করেন, ওতেই চলে যায় আপনার নাকি আলাদা কিছু করতে হয়? ওতেই হয় বাবা, ওতেই হবে না। ওই মজুর খাটতে পারে, দিন মজুরি করতে হয়, এই আর কি। তো ছেলে মেয়ে তো আছে আপনার? 2টি মেয়ে। ছেলে নেই। তো আপনার 2 মেয়ে? মেয়েদের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। তো আপনার ছেলে কেউ নেই বলেন? না। তো নর্মালি না কিছু লাগবে না তো, মানে বয়স্ক বয়সে, মানে এই বয়সে একটু পরে যখন আপনি নিজে কাজ করতে পারবেন না, তখন তো একটা মাথায় একটা দেখার লোক দরকার পড়ে। সেক্ষেত্রে আপনার কি হবে, কি ভাবছেন? উপরালা জানে, মানে ভবিষ্যৎ প্ল্যান আপনি এখন থেকে না সে আর কি, 2-3 বিঘা জায়গার উপরে কি আর সংসার চলবে। আর এই যা দ্রব্যমূল্যের দাম, এ তো কি বলে ঠ্যাংলারটি তো ব্যাংক পাড়ি যায়, পান্তা মানে নুন আনতে পান্তা ফুরি যায়। স্বামী স্ত্রীর জন্য খাটি, মোটামুটি সংসার মোটামুটি কোনো রকম চলে। এই তারপর বিশেষ করে আমাদের এই ব্যাপারটা কি জানেন তো, আমাদের লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে বলে বিশেষ উপকার হচ্ছে আমাদের। বিশেষ করে ওই সরকার থেকে যে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, মানে উপকার বলতে সে না বললে নয়, এই ফন্দি ভিখারি কথাবার্তা নয়। তারপরে গরু বাছুর এগুলো তো খাটতে হয়, না খাটলে হবে কি করে, এটি ব্যাপার। মানে এই কাকু বলছেন ওনার মানে কাকিমা লক্ষ্মী ভাণ্ডার পান, মানে সেটা 1000 টাকা না? 1000 টাকা। 1000 টাকা, সেই 1000 টাকা এনার পক্ষে বলছে অনেকটা উপকার হচ্ছে। আলু তো ভিক মাখতে হতো, লোকের বাড়িতে মাখতে মেঘে খেতে হতো, দ্বারস্থ হতে হতো। এটাই উপকার, এইটাই আর কি, আর অনেক কিছু না। তো আপনাদের বাড়িতে কেউ পায়? হ্যাঁ, আমার বাড়িতে আমরা বার্ধক্য ভাতা পাই। আরে বার্ধক্য ভাতা ওনার স্ত্রী পায়, আমরা দুজনে মিলেই পাই। হ্যাঁ, দুজনেই পাই। এখানে মোটামুটি গ্রামে সবাই পায় না? আমাদের বৌমা টৌমা সব পায় এখানে, লক্ষ্মী ভাণ্ডার পায়, যারা বয়স হয়েছে তাদের বার্ধক্য ভাতা পায়, সবাই পায়। এটা ঘটনা, এই ধরনের লোক যদি না পায়, যদি যাদের আছে তারা যদি পায়, তাহলে তো লাভ নেই। যে জন্য এই স্কিমগুলো করা, যাতে একেবারে দুস্থ মানুষরা একটু উঠে মাথা গোজার জন্য জায়গা পায়, খেয়ে পরে বাঁচার মতো পদ্ধতি। যারা অসুস্থ, আমরা হয়তো ওষুধ কিনতে পারছি না, 1000 টাকা পেলেও তো আমরা যাই 1 মাসের ওষুধ কিনতে পারলাম। এই ধরনের প্রান্তিক মানুষগুলো যাদের ইনকাম বলতে তেমন কিছু থাকে না, এরা যদি না পায় তাহলে তো খুব চাপ। আমাদের কি হয়, আমাদের জায়গা জমি কিছু নেই, আমাদের কষ্টটা বেশি। সেটাই, জমি জায়গা আছে, চাষবাস করি, আমাদের তো চাল ফাল হয় বাড়িতে, পুকুরে মাছ, বাড়িতে আনাজ টানাজ হলো, হয়ে যায়, মোটামুটি চলে যায়। কোনো এরকম ব্যবস্থা, গ্রামের ব্যবস্থা মোটামুটি অনেকটা আমরা যেভাবে শান্তিতে আছি, মোটামুটি শান্তিতে ভালোই আছে আমরা। এই বিশেষ করে এই সমস্ত এলাকাতে অনেক ভালো আছে, অনেক ভালো আছে, পাই আর না পাই শান্তিতে আছে। রাত্রি 9টা-10টা পর্যন্ত ঘোরাফেরা, খেতে পাই আর না পাই, মোটামুটি ঘোরাঘুরি করি। এই যে এটা হচ্ছে সব থেকে বড় কথা, যে খেতে পায় না পায় শান্তিতে আছে। আর আমাদের ওদিকে লোকজন খাচ্ছে, অশান্তিতে শেষ নেই। এইটা বললাম না আপনাকে যে আমাদের এখানে মানে আমরা খুব শান্তিতে আছি। আমাদের ভোটের সময় হোক, আমরা সবাই সমান। আচ্ছা, এখানে নিশ্চয়ই সবাই যে এক পার্টি করে এমন বিভিন্ন লোক বিভিন্ন পার্টি করে, সব পার্টি ঝামেলা টামেলা কেমন হয়? সেভাবে কিছু হয় না,
খুব একটা ওই আবার খাই আর ঘুরি। গুরুত্বপূর্ণ মারামারি একবারে হ্যাঁ, ও হয়, সমস্ত- কিরকম হয় জানো তো? চুপটাক পঞ্চায়েত ভোট ইলেকশন ভোট হয়ে গেল, ভোটের সময় আবার এটা টাকারি হয়ে গেল, এসব টাকারি হয়ে গেল, আবার দিনে যেই সেই আচ্ছা ওই খুন খেরাপি মারামারি কামড়া কামড়ি ওটা আমাদের নেই। তো এটাই ভালো একসাথে থাকা। হ্যাঁ। অ্যাকচুয়ালি ধরুন আপনারা তিনজনের তিনটে পার্টি করেন, ওনার পার্টি ক্ষমতায় এলো, উনি আপনাকে ধরে ওই মারামারি না না করলেন, না ওটা নেই, ওটা নেই। দুদিন পরে ওনার কিছু হলে আপনারাই আগে আমরা- আসবেন। হ্যাঁ। আপনারাই আগে মানে আসবেন। হিন্দু এই যাদের আছে- বাড়িতে কাজ করতে যাচ্ছি হ্যাঁ। ওরা বিজেপি করে, কিন্তু আমরা তৃণমূল করি, এই যাচ্ছি কাজ করতে। সুন্দরবন অঞ্চলের ম্যাক্সিমাম জায়গাতে আমি গেছি, বিভিন্ন মানুষ, সেখানকার বিভিন্ন মানুষ আমাকে বলেছে এটা এই লাট, এটা ওই লাট, সেটা সেই লাট। ইভেন আমি অনেক জায়গায় শুনেছি। তো আমার যখন এডিট করি, যখন বলে তখন আমার অত মাথার উপর থেকে বেরিয়ে যায়। যখন আমি ভিডিওগুলো এডিট করি তখন আমি যখন শুনি লাট শব্দটা, তো আমার মাথায় স্ট্রাইক করে যে কখনো গেলে জিজ্ঞাসা করব যে লাট শব্দের অর্থ কী বা লাট কেন বলা হয়। তো এখানে এক কাকু সেম ওই শব্দটা ব্যবহার করলেন, লাট, আমাদের লাট এরিয়া। তো কাকুর থেকে একটু জেনে নিই যে আপনি লাট বললেন, এই লাট কেন বললেন, এই লাট শব্দটার মানে কি আমার জানা নেই। লাট যদি আমাদের ব্যাখ্যা করতে হয় তাহলে আজ থেকে প্রায় আপনাকে 100 বছর পিছিয়ে যেতে হবে। মানে প্রথম এই সমস্ত এগুলো তো অপরিণত দ্বীপ, মানে আমাদের সুন্দরবনে যত দ্বীপ আছে এগুলো অপরিণত দ্বীপ। কিন্তু জমিদার যারা ছিলেন, শহরের যারা বড় বড় বাবুরা ছিলেন, তারা তখন চিন্তা ভাবনা করছিলেন যে ওই জায়গায় গেলে আমরা বসবাস করব, কিছু মানুষকে বসবাস করাবো, জমি জায়গা গাছপালা কেটে ওইগুলো পরিষ্কার করব, খালা ডোবা করব, চাষবাসের জন্য ব্যবস্থা করে দেবো। যেমন আমাদের এই লাট ব্রজমোহন বাবু, এই লাটটা মানে এই জায়গা ব্রজমোহন ব্রজবল্লভপুর যেটা, এটা ওনার নামে, ইনি কি এখানকার জমিদার ছিলেন? এবারে পরিষ্কার হচ্ছেন তো আপনি ধীরে ধীরে। আচ্ছা বুঝতে পেরেছি, বলুন। উনি এই লাটটা ধরেন, মানে এই জঙ্গলটা ধরেন, জঙ্গল পুরো জঙ্গল ছিল তখন। আর উঁচু জায়গা বলতে ওই জায়গাটা ছিল, মানে যেখানটা আমাদের কাচারি বাড়িতে ওই মালিক এসে প্রথম ঘরটা করলেন, ওই মন্দিরগুলো দেখলেন না, মন্দির একটা হয়েছে নতুন মন্দির, ওই জায়গাতে উঁচু জায়গা, ওইটা হচ্ছে পরিণত অবস্থায় ছিল। আচ্ছা, বালি টালি পড়ে উঁচু হওয়ার ফলে ওইখানটা প্রথম উনি আসেন, কিছু সাঁওতাল আদিবাসী মানুষদের নিয়ে এই জঙ্গল কাটা শুরু হয়। তখন খুব জীবজন্তুও ছিল, তখন এই বাঘের মতো জন্তুদেরও উপদ্রব ছিল এই জায়গাগুলোতে। মানে আমার দাদু বা যারা এদের সঙ্গে লড়াই করেছে বা এই জঙ্গল কাটার সাক্ষী যারা, তারা কিন্তু এগুলো আমাদের বলেছে। এবারে উনি ধরো এখানে 200 বিঘা জমি ধরলেন, 200 বিঘা জায়গা একটা এরিয়া করে কেটে উঁচু জায়গাগুলোতে প্রথমে বিভিন্ন রকম চাষবাস শুরু করলেন। লোককে দিলে তুমি 10 বিঘে চাষ করবে, তুমি 15 বিঘে চাষ করবে। এই যে লাট ব্রজবল্লভপুরের যে এরিয়াটা, উনি এই লাটের মালিক হয়ে গেলেন। আচ্ছা বুঝতে পেরেছি। তার মানে আজ থেকে ধরুন সেগুলো 70, 80 বা 100 বছর আগেকার কথা বললেন। একদম জঙ্গলের যে পরিণত অবস্থাটা, সেই জঙ্গলটা কাটাই করে যারা আমাদেরকে বসবাস করিয়েছে তাদের নাম অনুযায়ী লাট হয়েছে। আচ্ছা বুঝতে পেরেছি। তো তার মানে এখানে ধরুন যদি 100 বছর আগের কথা বলি, ওই ব্রজবল্লভ বাবু, ব্রজমোহন বাবু, আচ্ছা ব্রজমোহন, ব্রজমোহন বল্লভ, ব্রজমোহন তিয়ারি, ব্রজবল্লভপুর নামকরণ করা হয়েছে। আচ্ছা পরে ইয়ে করেছে, কিন্তু ভদ্রলোকের নাম ছিলেন ব্রজমোহন তিয়ারি। আচ্ছা তিয়ারি কি নন বেঙ্গলি তো নাকি? তিয়ারি ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ, বাঙালি। আচ্ছা আমি তিয়ারি, তো আমি এটা হচ্ছে তিয়ারি, তেওয়ারি নয়। আচ্ছা আচ্ছা, তিয়ারি তো আসে অন্তস্থ আকার অড়ই দীর্ঘই। আচ্ছা, এটা তিয়ারি কি মেদিনীপুর সাইডের লোক? হ্যাঁ মেদিনীপুর একদম। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, নন্দীগ্রামের মানুষ। আর এদিকে যে গোবিন্দপুর যেটা, এইটা এবারে উনি কিছু ধরলেন, মানে ওই যে জমিদারের পাশাপাশি নায়েব থাকে না? হ্যাঁ নায়েব থাকে। এই নায়েব এবারে গোবিন্দপুরের একজন ভালো লোক, উনি ধরলেন যে তোমাকে আমি 200 বিঘা জমি দিচ্ছি, তুমি আমার নায়েব, ওই জমির যত কিছু ধান পান আমি তোমার কাছ থেকে নেব। এবার নায়েব কি করলো, সে আবার 10-20 জন লোক ঠিক করে ওই জায়গাগুলো দিয়ে দিল। তাহলে মালিকের সঙ্গে আর চাষিদের যোগাযোগ সরাসরি হলো না, নায়েবের সঙ্গে যোগাযোগ। যেমন গোবিন্দপুরে দিয়েছে, আমাদের ব্রজবল্লভপুরের বিভিন্ন লাট, আমাদের শচীনবাবু, যতীনবাবু যারা আছেন, এইরকম বিভিন্ন জায়গাগুলোতে ভাগ করে দিল। উনি ধরো 500 বিঘা ধরেছেন, ও তো রাখা সম্ভব না এগুলা, ওই নায়েব ধরে ধরে এইগুলোকে ডিস্ট্রিবিউট করে দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। মানে জমিদার প্রথা আমরা যে সিনেমাতে দেখে এসেছি, জমিদার তার নায়েব থাকতেন, সে নায়েব পুরো চাষিদের থেকে কর সুদ, যিনারা লিখেছেন ওই যে আপনারা যে সিনেমার কথা বললেন না, শরৎচন্দ্রের যদি উপন্যাসগুলো দেখি, শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্রের যে উপন্যাস আমরা তো পড়েছি, এগুলো একদম বাস্তব, একেবারে বাস্তব। গ্রামটাকে আমার ভালো লাগে, তার কারণ হচ্ছে শরৎচন্দ্রের প্রচুর উপন্যাস
মানে হাতে গুনে আমার শেষ করা যাবে না, প্রচুর উপন্যাস আমি পড়েছি, আর সেগুলো পড়েই আর কি এই ধরনের গ্রাম বাংলার প্রতি যে ভালোবাসা সেটা ওখান থেকে এসেছিল আমার। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। কাকু কাকু আপনাকেও না আমি ধন্যবাদ। আপনি খেয়ে যাবেন। আচ্ছা, এই যে বলেছেন কাকু আমাকে এদিকে যাবো, তা আপনি ফেরার পথে খাবেন? না না, আমি ওদিকটা হয়তো বেরিয়ে যাবো, কোথায় যাবো এখন তো ঠিক নেই আমি। এটা হয় তো এই কাকু আমাকে দুবার করে জিজ্ঞাসা করলেন যে আমি যখন ফিরবো কোথায় ঘুরছি, দুপুরে খাবো কোথায়। তো উনি বললেন আমি তোমার খাবার ব্যবস্থা করছি, তুমি ফিরে আসো। তো আমি আপনাকে বলি, আমি এই ভিডিও করতে করতে যেমন আপনাদের মতো মানুষ পেলাম, গল্প করলাম, ভালো লাগলো। আপনি যে এদের প্রশ্ন করছিলেন যে আপনাদের চলে কি করে, শুধু কি লক্ষ্মীর ভাণ্ডারে চলে? লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা মায়েরা পায়, এটা ভালো, এটা খারাপ নয়। কিন্তু 1000 টাকা তো এখনকার বর্তমান দিনে মায়েদের যে মোবাইলটা ব্যবহার করে তাতে চলে যায়। মোবাইল আর ওই যে রাত্রিবেলা যে আমাদের টিভি চলে, এই দুটোতে 1000 টাকা ওরা শেষ করে দেয়। ও বাড়ি টাড়িতে কাজে লাগে না ওগুলো আমাদের। যাই হোক, এখানে ওই কাকুদের সাথে বেশ অনেকক্ষণ ধরে গল্প করলাম। পাশে ওই কাকুর দোকানে চা খেলাম, চায়ের পয়সা আমি দিচ্ছিলাম, তো নিলেন না কেউ। যারা খেলেন তারাও দিলেন না। যে কাকুর চায়ের দোকান, ওই চা কাকু আমাদের থেকে নিলেন না। এই কাকু এখানে বসে আছেন অনেক ক্লান্ত গরমে। এদিকে কাকিমা, চলো আসছি। কাকিমা অনেক ধন্যবাদ, কাকু অনেক ধন্যবাদ। বললাম বাবা থেকে যাও, এই বলেছেন এর জন্য অনেক ধন্যবাদ। এরপরে কখনো এলে আপনাকে বলবো খাওয়ার জন্য। ঠিক আছে বাবা, এইখানে একটা স্থান, এটা চৌরাস্তার মোড়। আসি, আপনাকে অনেক ধন্যবাদ। না আমার খুব কষ্ট লাগলো, বিশ্বাস করুন। কিসে? ওই আপনি মানে দুটো খেলে আমি যে আনন্দটা পেতাম না। আচ্ছা ঠিক আছে, এরপরে এলে অবশ্যই আপনাকে খোঁজ খবর নেবো। আমি আপনার বাড়িতে চলে যাবো এরপরে যদি কখনো আসে। এই সামনে বাড়ি তো। আচ্ছা ঠিক আছে, এরপরে বাড়ি এলে অবশ্যই খোঁজ খবর আমি নিজে চলে যাবো। আপনি আবার আসবেন? এটা কেন আসবো না, অবশ্যই হয়। আমি আজ অবশ্যই আসবো, আসছি। অনেক ধন্যবাদ। এই সুযোগটা আমি ছাড়তে চাইছিলাম না, আপনার মতো মানুষকে একটু খাওয়ানোর দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, না পরে অবশ্যই আসবো। আমি সত্যি খুব ভালো লাগলো। আচ্ছা ভীষণ ভীষণ অনেক ধন্যবাদ, আসছি কাকু। তো এখানে এসেছিলাম সম্ভবত তখন 11:15 বাজে, এখন 12টা 5-10 হয়ে গেছে। পাক্কা 1 ঘন্টার উপরে এনাদের সাথে কথা বললাম, বেশ ভালো লাগলো। সবাই তো আমাকে খাওয়ানোর জন্য আর কি খুব ব্যস্ততা দেখালেন, কিন্তু আমার এখানে খেতে গেলে তোমাদেরকে আমি বেশ ভালো কিছু দেখাতে পারবো না, তার জন্য ওখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি। আর আমার ডান দিকে নদীর বাঁধ। আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, বেসিক্যালি এই রাস্তাটাই হচ্ছে নদী বাঁধ। এই রাস্তাটার পাশে এরকমই জঙ্গল, নদীর পাশে যে চরের যে জঙ্গল, তারপরে জঙ্গলগুলোর ওপারে হচ্ছে নদী। এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো টাটা। এমনি আপনারা কি ধরনের মাছ বা কাঁকড়া ধরেন? সমুদ্র কাঁকড়া, সমুদ্র কাঁকড়া জানেন? হ্যাঁ, সে তো বড় বড় যে কাঁকড়াগুলো হয় আর কি। তুমি কোন কাছে পড়ো? বাড়ি রান্না বান্না সব তুমি করো? তাহলে কি করে? আজকে তুমি করছো? পাশে এক দাদা দিদিকে দেখতে পাচ্ছি। আমাদের এইসব কারবার। কি এটা কি? এটা গরুর চামড়া। ও আচ্ছা, শুকোতে দিয়েছেন? হ্যাঁ, এখন শুকনো করা হচ্ছে। এই জুতো তৈরিয়া মেয়েকে পাঠিয়ে দিয়ে তো ঘরে বসে থাকতে পারে না, কেননা এরকম একটা ঘটনা কলেজ লাইফে, মানে আমার মেয়ে কলেজে যাচ্ছে, তাহলে সে তো স্বাভাবিক চিন্তা হবে। মেয়ের তো অলরেডি চিন্তাই হবে। এখানে প্রচুর হাওয়া হচ্ছে। দিদা তোমাদেরকে কিছু বলতে যাচ্ছে, এখানে আসার জন্য কি বলতে চাইছে তোমরা একটু শুনে নাও, বলুন। আপনারা আসুন 25শে ডিসেম্বরে বেড়াতে আসুন এখানে।